প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীতে তোমরা যারা উত্তীর্ণ হয়েছো বা হবে, তোমাদের দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার 3-র যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস সম্পর্কে একটু আলোচনা দেখে নেব কি কি রয়েছে তোমাদের সিলেবাসে। প্রথমে দেখো ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি। ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি একটা পার্ট রয়েছে। এখানে আরেকটা পার্ট রয়েছে যেটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি। আরেকটা পার্ট রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তাহলে তিনটে পার্ট কিন্তু তোমাদের প্রশ্নের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন তোমাদের থাকবে। ঠিক আছে, কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন হবে সেটাও তোমাদের জানানো হবে। তো আমরা প্রথমেই সিলেবাসটাকে একটু জেনে নেব যে কি কি রয়েছে এই সিলেবাসটাতে। দেখো, ফান্ডামেন্টাল যে পার্টটি রয়েছে, ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, এখানে কিন্তু 5টি ইউনিট রয়েছে। কি কি ইউনিট? প্রথমেই ইউনিট রয়েছে ভূগাঠনিক বিদ্যা, তারপরে ইউনিট রয়েছে বহির্জাত প্রক্রিয়া, তারপরে রয়েছে জলবায়ু, তারপরে রয়েছে বায়ুমণ্ডল এবং শেষে জীবমণ্ডল। ফান্ডামেন্টাল জিওগ্রাফির মধ্যে কিন্তু পূর্ণমান রয়েছে 10-15। তাহলে এখানে কিন্তু এই চ্যাপ্টার বা এই যে পার্ট যেটা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে 15 নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের হবে। দ্বিতীয় যে অংশ রয়েছে সেটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, সেখানে কিন্তু 10-এর প্রশ্ন হবে। এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এখান থেকেও কিন্তু 15, 10, 25 আর 10-এর 35। এই তোমাদের এখান থেকে 10, 10 এবং এখান থেকে কত? এখান থেকে কিন্তু 15-র উত্তর তোমাদেরকে করতে হবে। তাহলে প্রথমেই দেখে নি। দেখো, প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিট ভূগাঠনিক বিদ্যা, দ্বিতীয় ইউনিট বহির্জাত প্রক্রিয়া, তৃতীয় ইউনিট জলবায়ু, চতুর্থ ইউনিটে রয়েছে বায়ুমণ্ডল জীবমণ্ডল, পঞ্চম ইউনিটে রয়েছে এবং মানবীয় ভূগোলের মধ্যে যেটা 10 নম্বর, সেখানে রয়েছে জনসংখ্যা, জনবসতি। আর তোমার যে ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফির, এখান থেকে ভারতের জনসংখ্যা, জলসম্পদ, খনিজ শক্তি সম্পদ, ভারতের কৃষি, ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা, ভারতের বাণিজ্য ও অর্থনীতি, এখান থেকে কিন্তু 10 নম্বরের প্রশ্ন হবে। তাহলে এখানে আমরা প্রথমে দেখে নেব যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি কি রয়েছে। প্রথম যেটা বলেছি ভূগাঠনিক বিদ্যা। তাহলে ভূগাঠনিক বিদ্যার মধ্যে কি রয়েছে দেখো, আলফ্রেড ওয়েগনারের মহী সঞ্চরণ তত্ত্ব, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের প্রমাণ, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের সমালোচনা, মহাদেশীয় সঞ্চরণ তত্ত্বের গুরুত্ব, এক নজরে মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব এবং অনুশীলনী। তাহলে টোটাল যে ভূগাঠনিক বিদ্যা, এখানে কিন্তু মহী সঞ্চরণ নিয়েই সম্পূর্ণ আলোচনা রয়েছে। দ্বিতীয় অংশ দেখো বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে আমরা আগেও জেনেছি আরোহণ, অবরোহণ, পুঞ্জিত ক্ষয়, এই সমস্ত ধারণাগুলো তো রয়েছে। এখানে পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা, হিমবাহ সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের ধারণা, সংজ্ঞা, উৎপত্তি, গুরুত্ব, প্রকারভেদ রয়েছে। হিমবাহের ক্ষয়জাত ভূমিরূপগুলো তোমাদের পড়তে হবে, হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো পড়তে হবে, আর সাথে পর্বতের পাদদেশ তথা নদী হিমবাহিক ভূমিরূপগুলোও পড়তে হবে। তার সাথে রয়েছে ভৌমজলের কাজ। ভৌমজলের কাজ, এখানে এই সম্পর্কিত বিভিন্ন ভূমিরূপগুলো পড়তে হবে। ভৌমজলের কাজের দ্বারা বিভিন্ন ভূমিরূপ, কাস্ট ভূমিরূপগুলো যেমন রয়েছে, এক নজরে বহির্জাত প্রক্রিয়া এবং প্রশ্ন। তাহলে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে মেইন বিষয়গুলো হচ্ছে পুঞ্জিত ক্ষয়, রয়েছে হিমবাহের কাজ, সাথে হচ্ছে ভৌমজল এবং ভৌমজলের মধ্যে ভূমিরূপ হিসেবে কাস্ট ভূমিরূপ। এরপর দেখো জলবায়ু। ভারতের জলবায়ুর মধ্যে বায়ুমণ্ডলের জল অর্থাৎ ভূমিকা, বায়ুমণ্ডলের জলের অবস্থার পরিবর্তন, বায়ুমণ্ডলের জলের বিভিন্ন রূপ, ঘনীভবন একটা বড় পার্ট রয়েছে। তার সাথে রয়েছে অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের সাথে অধঃক্ষেপণের বিভিন্ন যে প্রক্রিয়া বা মতবাদ রয়েছে, বরফ কেলাস তত্ত্ব, সংঘর্ষ সম্মিলন তত্ত্ব, এগুলো এখানে কিন্তু পড়তে হবে। এরপরের যে পার্ট সেটা রয়েছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে দেখো রয়েছে মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি, শ্রেণীবিভাগ, প্রতিটি ভাগের সংজ্ঞা, উৎপত্তি, প্রাকৃতিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক বৈশিষ্ট্য, গুরুত্ব। তাহলে বায়ুমণ্ডলের অর্থাৎ মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। তার সাথে রয়েছে সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের উষ্ণতার বন্টন, সমুদ্রের লবণতা, সমুদ্র জলের ঘনত্ব, সমুদ্র সম্পদের গুরুত্ব, সামুদ্রিক অবক্ষেপ। তাহলে এত কিছু পড়তে হবে তোমাদের বায়ুমণ্ডল থেকে। এরপরে রয়েছে জীবমণ্ডল। জীবমণ্ডলের মধ্যে জীবমণ্ডলের ভূমিকা, অর্থ, সংজ্ঞা, উৎপত্তি, উপাদান, সাথে বাস্তুতন্ত্র, সংজ্ঞা, প্রকৃতি, গুরুত্ব, শ্রেণীবিভাগ, বিভিন্ন বাস্তুতন্ত্রের উদাহরণ, বাস্তুতন্ত্রের পুষ্টিস্তর, খাদ্যস্তর সম্পর্কিত ধারণা, খাদ্য শৃঙ্খল,
খাদ্য জাল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু জীবমণ্ডলের মধ্যে তোমাদের পড়তে হবে। কিছুটা তোমরা আগে পড়েছো, আর নতুন করে আবার কিছু জানবে। এবার মানবীয় ভূগোল, ঠিক আছে, হিউম্যান জিওগ্রাফির মধ্যে দেখো দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে জনসংখ্যা এবং একটা জনবসতি। জনসংখ্যার মধ্যে জনসংখ্যার উৎস, অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য। জনমিতি, ধারণা, সংজ্ঞা, প্রকারভেদ, অধ্যয়ন ক্ষেত্র। পৃথিবীব্যাপী জনসংখ্যার বন্টন রয়েছে, বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন রয়েছে, ঘনত্ব রয়েছে, বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রক সমূহ, জনসংখ্যার পরিব্রাজন, বয়স, লিঙ্গ, পিরামিড, এক নজরে জনসংখ্যা। তাহলে জনসংখ্যার মধ্যে এই বিষয়গুলো পড়তে হচ্ছে। আর জনবসতির মধ্যে জনবসতির ধারণা, ভূমিকা, সংজ্ঞা, বৈশিষ্ট্য। গ্রামীণ বসতির অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকার, ধরন। পৌর বসতির অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকার, ধরন। এগুলো কিন্তু তোমাদের এই হিউম্যান জিওগ্রাফির মধ্যে পড়তে হচ্ছে। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়ার মধ্যে যেটা রয়েছে ভারতের জনসংখ্যা। একই রকম এখানেও যেমন জনসংখ্যা আমরা দেখলাম, এটা হচ্ছে বিশ্বব্যাপী জনসংখ্যার একটা গল্প রয়েছে, এখানে কিন্তু টোটালি ভারতবর্ষের। ভারতের জনসংখ্যার বন্টন, ভারতের জনঘনত্ব, ভারতের জনঘনত্বপূর্ণ অঞ্চলের শ্রেণীবিভাগ, ভারতের জনসংখ্যা বন্টন, ঘনত্বের তারতম্যের কারণ নিয়ন্ত্রক, ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ, ভারতের জনসংখ্যার গঠন, এক নজরে ভারতের জনসংখ্যা অনুশীলনী। তার সাথে রয়েছে দেখো ভারতের জলসম্পদ, অর্থাৎ ভারতের জলসম্পদ মানেই হচ্ছে সেটা নদী হতে পারে, জলসেচের জন্য যাওয়া ব্যবস্থা, সমস্ত কিছু জল নিয়ে সমস্ত আলোচনা। জলসম্পদের ধারণা, জল সংরক্ষণ ব্যবস্থাপনা, জলবিভাজিকা ব্যবস্থাপনা, জলসেচ ব্যবস্থার প্রকার, জল সম্পদের বহনীয় এবং দীর্ঘস্থায়ী সুস্থায়ী ব্যবহার, এক নজরে ভারতের জলসম্পদ ভৌগোলিক পরিবেশের ব্যাখ্যা অনুশীলনী। 3 নম্বর অংশ রয়েছে ভারতের খনিজ এবং শক্তি সম্পদ, যেটা ক্লাস 9-এ তোমরা পড়েছিলে। ভারতের খনিজ সম্পদ, খনিজ সম্পদের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, আকরিক, লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, তামা, অভ্র। শক্তি সম্পদের মধ্যে প্রচলিত শক্তি সম্পদ, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি। অচিরাচরিত শক্তি সম্পদের মধ্যে সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, জৈব গ্যাস শক্তি, ওটেক। আর এক নজর ভারতের খনিজ দ্রব্য। আচ্ছা, এবার চলো ভারতের কৃষি। ভারতের কৃষির মধ্যে ভারতের কৃষির সংজ্ঞা, ধারণা ইত্যাদি রয়েছে। ভারতীয় অর্থনীতিতে কৃষিকাজের গুরুত্ব, ফসল ক্যালেন্ডার, অর্থাৎ আমরা খারিফ শস্য, রবি শস্য যে বিষয়গুলো সেইগুলোই এখানে রয়েছে। সাথে রয়েছে শস্যাবর্তন, শস্য সমন্বয়, শস্য প্রগাঢ়তা। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লবের প্রভাব, নীল বিপ্লব, এই নিয়ে হচ্ছে আমাদের ভারতের কৃষি। এরপরে রয়েছে ভারতের পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা। পরিবহন, যোগাযোগ এর ভূমিকা, সংজ্ঞা ইত্যাদি। পরিবহনের বিভিন্ন মাধ্যমগুলো, সড়কপথ, রেলপথ, আকাশপথ, রজ্জুপথ, নলপথ, এগুলোর গুরুত্ব পড়তে হবে। ব্যক্তিগত গণযোগাযোগ ব্যবস্থার ধরন ও গুরুত্ব, এক নজরে ভারতের পরিবহন, যোগাযোগ, ভৌগোলিক পরিভাষা। তাহলে পরিবহন এবং যোগাযোগের মধ্যে এটা রয়েছে। আর তার সাথে রয়েছে ভারতের বাণিজ্য এবং অর্থনীতি। বাণিজ্যের ধারণা, বাণিজ্য কি, ভারতের বাণিজ্যের ভিত্তি, ভারতের বাণিজ্যের গুরুত্ব, ভারতের অর্থনীতি, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, বাণিজ্যের সাথে অর্থনীতির সম্পর্ক, ভারতের আন্তর্জাতিক বাণিজ্য, WTOর ভূমিকা, এইগুলো নিয়ে ভারতের বাণিজ্য এবং অর্থনীতি। এরপরে রয়েছে মডেল প্রশ্ন, অর্থাৎ এই যে এতগুলো চ্যাপ্টার এই অল্প সময়ের মধ্যে, অর্থাৎ 4 মাসের মধ্যে কিন্তু মোটামুটি তোমাদেরকে এগুলো কমপ্লিট করতে হবে। তাহলে চাপ অবশ্যই তোমাদের উপরই, কারণ অল্প সময়ের মধ্যে অনেক বেশি পড়া তোমাদের পড়তে হবে। তাই এখন থেকে দেরি না করে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই কিন্তু তোমাদের জীবনের স্কুল লাইফের সবচেয়ে শেষ পরীক্ষা হতে চলেছে। দ্বিতীয় শেষ বলবো, মানে একদম শেষ তো তোমরা সেমিস্টার 4 দেবে, সেমিস্টার 3 মানে লাস্টের আগের যে তোমাদের পরীক্ষা, সেটা কিন্তু তোমরা দিচ্ছ আর 4 থেকে 5 মাসের মধ্যে। তাহলে অবশ্যই সময় নিয়ে তোমরা পড়াশোনা শুরু করে দাও, কারণ এটা জীবনের সবচেয়ে বড় পরীক্ষা দিতে চলেছো তোমরা তোমাদের স্কুল জীবনের। সুতরাং তোমাদের রেজাল্ট সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর ওপরে বেস করে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। সুতরাং তোমরা কিন্তু তোমাদের পড়াশোনা শুরু করে দাও, কারণ ভালো রেজাল্ট না করলে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, যদি সেমিস্টার 3 রেজাল্ট খারাপ হয়, সেমিস্টার 4-এ গিয়ে সেটাকে মেকআপ করা কিন্তু খুব কঠিন। তাই সেমিস্টার 3টাও খুব ভালো হোক, এবং সেমিস্টার 3তে ভালো হলে তোমরা কিন্তু সেমিস্টার 4 ভালো করার জন্য আরও বেশি আগ্রহী হবে, এবং তোমাদের রেজাল্ট কিন্তু আলটিমেটলি ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই। সিলেবাসগুলো জানলে কি কি রয়েছে, এখন যেটা তোমাদের কাজ, পড়া শুরু করে দাও, বই কেনো, নোটস রেডি করো, শর্ট কোশ্চেন যত পারো মুখস্থ করো, লিখে রাখো, ব্যাস, তাহলেই দেখবে পরীক্ষা তোমাদের ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, ধন্যবাদ। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সেমিস্টার 3-র যে কোনো সমস্যা থাকলে তোমরা নির্দ্বিধায় তোমরা কমেন্ট করে জানাবে, এবং চ্যাপ্টার ওয়াইজ চেষ্টা করব বিভিন্ন আলোচনাগুলো তোমাদের সামনে রাখার। ভালো থেকো সবাই, ধন্যবাদ।